গুয়াহাটিতে অবস্থানের গুঞ্জন কাদেরের হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুয়াহাটিতে অবস্থানের গুঞ্জন কাদেরের হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা। জুলাই আগস্টের গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছেন। বর্তমানে আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে অবস্থান করছেন। জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে একটি প্রভাবশালী মহলের সহায়তায় তিনি ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাড়ি জমান। সেখানে 2-1 দিন অবস্থানের পর আসামের গুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন। ওবায়দুল কাদের গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গুয়াহাটি থেকে শেখ হাসিনার সাথে যোগাযোগ সহজ বলে তিনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্রের সাথে আলাপ করে এই তথ্য জানা গেছে। সিলেট সীমান্তের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে গভীর রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংলগ্ন সীমান্ত দিয়ে তিনি ভারত পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুর পুরবী আবাসিক এলাকায় অবস্থিত 500 কোটির বাসা নামে পরিচিত আলিশান বাড়িতে অবস্থান করে প্রভাবশালী মহলের সাথে যোগাযোগ করেন। পরে এখান থেকে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। সূত্র আরও জানায়, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পৌঁছে প্রথমে তিনি মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ওই নেতাদের সাথে সলা পরামর্শ করে তিনি গুয়াহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সাথে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে শিলং, গুয়াহাটি সহ বিভিন্ন এলাকায় বসবাস করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সহ সিলেটের শতাধিক নেতাকর্মী। এছাড়া ইতোমধ্যে ভারত হয়ে যুক্তরাজ্যে নিরাপদে পাড়ি দিতে সক্ষম হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিসিকের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেটের টিলাগড় এলাকার একাধিক দলীয় নেতাকর্মীর খুনি ও সুনামগঞ্জ 1 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার সরকার ও আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা সহ ডজন খানেক নেতা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার রক্তাক্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা পালিয়ে যান। তবে সেই সুযোগ পাননি ওবায়দুল কাদের। 3 মাসের বেশি দেশের নানা স্থানে পালিয়েছিলেন। তাকে আটকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু সেসব অভিযান ব্যর্থ হয়েছে। ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা উপজেলায় হত্যা মামলা সহ প্রায় 2 শতাধিক মামলায় আসামি করা হয়েছে তাকে। সিলেট সীমান্তের বিভিন্ন সূত্রের সাথে আলাপ করে জানা গেছে, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী ইতোমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে চলে যেতে সক্ষম হয়েছেন। খুব অল্প সংখ্যক নেতা দেশে রয়েছেন। গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উল্লেখযোগ্য সংখ্যক নেতা দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের বেশিরভাগই ভারতে আশ্রয় নিয়েছেন। এছাড়া বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রভাবশালী নেতা ভারত হয়ে ইউরোপ, আমেরিকায়ও পাড়ি জমিয়েছেন। আবার এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান সত্ত্বেও কিভাবে জানা গেছে বড় অঙ্কের অর্থের বিনিময়ে বিশেষ একটি মহল আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যেতে সহায়তা করছেন? এসব খবরে ক্ষুব্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে নেতাদের বিদেশে পাড়ি জমানোর কাহিনী জেনে বিস্মিত তারা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ। বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে মৈত্রী ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠলেও
বিভিন্ন সময়ে কিছু বিষয় ঘিরে উভয়ের মধ্যে সন্দেহ এবং অভিযোগ পাল্টা অভিযোগের আবহ তৈরি হয়েছে। বাংলাদেশে কিছু মহল মাঝে মাঝে দাবি করে ভারতের কিছু নীতি ও পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করার উদ্দেশ্য নেওয়া। তবে এই বিষয়টি জটিল এবং অনেকাংশেই ভূ রাজনৈতিক অবস্থান, আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনীতি সংশ্লিষ্ট। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ প্রায় উঠেছে এবং এই দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। কিছু রাজনৈতিক দল ও বিশ্লেষক মনে করেন ভারত তার কূটনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে। এই অভিযোগের মূল কারণগুলো নিম্নরূপ: 1. নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার। বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘিরে বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং সরকারের সাথে সম্পর্কের কারণে ভারতকে কখনো পক্ষপাতমূলক আচরণের অভিযোগের সম্মুখীন হতে হয়। নির্বাচনের সময় ভারতের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বাংলাদেশ সফর, বিভিন্ন বৈঠক এবং কূটনৈতিক মন্তব্য অনেকের মধ্যে সন্দেহের জন্ম দেয় যে ভারতের কিছু স্বার্থ রয়েছে যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। 2. রাজনৈতিক দলের সাথে সম্পর্ক। ভারত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রেখেছে। বিশেষত আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেকেই মনে করেন এই সম্পর্কের কারণে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য কিছু রাজনৈতিক দল ভারতের সমর্থনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এটি একদিকে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ স্বাধীনতা ক্ষতিগ্রস্ত করতে পারে, অন্যদিকে জনমনে প্রশ্ন তোলে যে ভারত বাংলাদেশের স্বার্থের চেয়ে তার নিজের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে কিনা। 3. নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্ক। ভারতের সাথে নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের কিছু মহল মাঝে মধ্যে সন্দেহ প্রকাশ করে যে এর মাধ্যমে বাংলাদেশের উপর নিরাপত্তার ঝুঁকি বা হুমকি সৃষ্টি হতে পারে। গোয়েন্দার সহযোগিতা ও তথ্য আদান প্রদান। ভারত বাংলাদেশের মধ্যে সন্ত্রাস ও উগ্রবাদ দমন এবং সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে তথ্য আদান প্রদানের জন্য নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে কিছু মহল আশঙ্কা করে যে এ ধরনের গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে ভারত বাংলাদেশে অতিরিক্ত নজরদারি চালাতে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব ফেলতে পারে। ভারতীয় গোয়েন্দা সংস্থা যেমন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাথে এ ধরনের যোগাযোগ বাংলাদেশের নিরাপত্তা নীতিতে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও বিএসএফ এর ভূমিকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মাঝে মধ্যে সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষে লিপ্ত হয়, যা বাংলাদেশিদের জন্য বড় উদ্বেগের বিষয়। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের প্রাণহানির ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এর ফলে অনেকেই মনে করেন যে সীমান্তে ভারত শক্তিশালী অবস্থান বজায় রেখে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে চায়। সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা ও চাপে রাখা। ভারত বাংলাদেশের সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে, তবে এটি কখনো কখনো বাংলাদেশের ওপর ভারতীয় চাপ হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বারবার চাপ দেয়া হয় যে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে যেন কোনো সন্ত্রাসী গোষ্ঠী ভারতে প্রবেশ করতে না পারে। এর ফলে বাংলাদেশের ওপর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার চাপ তৈরি হয়। 4. আঞ্চলিক কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং চীনের প্রভাব। বাংলাদেশের প্রতি ভারতের কৌশলগত আগ্রহ আঞ্চলিক ভূ রাজনীতি এবং বিশেষত চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে বেড়েছে। সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, বিশেষ করে অবকাঠামো, অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে। এই সহযোগিতা বাংলাদেশের অর্থনীতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হলেও এতে ভারতের উদ্বেগ বাড়ছে, কারণ ভারত মনে করে যে চীনের মাধ্যমে এই অঞ্চলে বাংলাদেশ একটি শক্তিশালী ও কৌশলগত অংশীদার হয়ে উঠতে পারে, যা ভারতের জন্য ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। চীনা বিনিয়োগ ও অবকাঠামো প্রকল্প। চীন বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ, সড়ক ও রেল সংযোগ উন্নয়ন এবং বিদ্যুৎ খাতের মতো অবকাঠামো উন্নয়নে বিশাল বিনিয়োগ করেছে। চট্টগ্রাম ও কক্সবাজারের গভীর সমুদ্র বন্দর উন্নয়নে চীনের বিনিয়োগকে ভারত সতর্কভাবে দেখছে, কারণ বন্দরগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং তা চীনের জন্য ভারত মহাসাগরে প্রবেশের সুবিধা তৈরি করতে পারে। সামরিক সহযোগিতা। চীন বাংলাদেশের অন্যতম প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশ। বাংলাদেশ চীনের কাছ থেকে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিনছে। ভারতের দৃষ্টিতে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে চীনের উপস্থিতি আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে এবং এতে ভারতের কৌশলগত প্রভাব কমাতে পারে। বাংলাদেশকে ভারসাম্য বজায় রাখতে হবে।
ভারত চায় বাংলাদেশ তার কৌশলগত সিদ্ধান্তে ভারসাম্য বজায় রাখুক এবং চীনের প্রতি অত্যধিক নির্ভরশীল না হোক। তাই ভারত তার কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি ব্যবহার করে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করে, যাতে বাংলাদেশ চীনের অতিরিক্ত প্রভাব থেকে দূরে থাকে। ভারতের দৃষ্টিভঙ্গি থেকে এটি ভারতের আঞ্চলিক নিরাপত্তা এবং প্রভাব রক্ষা করার প্রয়োজনীয়। তবে এই প্রচেষ্টা বাংলাদেশের কৌশলগত স্বাধীনতায় সীমাবদ্ধতা তৈরি করতে পারে। কৌশলগত ত্রিভুজে বাংলাদেশের ভূমিকা। ভারত, চীন এবং বাংলাদেশ একটি কৌশলগত ত্রিভুজের মধ্যে অবস্থান করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।